স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ওনারা দুইজনেই নির্বাসনে ছিলেন এবং নির্বাসনে ছিলেন বলেই এই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? বাইরে থেকে ওনারা নেতৃত্ব দিয়েছেন, তো কিভাবে আসলে এটা সম্ভব হয়েছে আপনার কাছে একটু শুনতে চাই। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা অনেকটা বলতে পারেন যে অন্তর্নিহিত কিছু বক্তব্য থাকে না, সেই ধরনের একটা আমার মনে হয় যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আর এটা আমরা যারা সত্যিকার অর্থেই আমরা যারা ধরেন দীর্ঘ বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা বুঝতে পারি যে এখানে কত ধরনের যে কৌশল অবলম্বন করতে হয়েছে এই গণ অভ্যুত্থানটাকে সফল করবার জন্য। আমাদের তো এটা ঠিক যে ধরেন এই যে জুলাই, যে 36 জুলাই, এটা 17 বছরের বিষয়টা আমি এখানে না এনে বুঝি, 36 জুলাইটাকে আমরা বেশি হাইলাইট করতে চাই। তাই সেখানে আমরা বলতে চাই যে এর আগেও ধরেন যে ছাত্র নেতৃত্বে আমরা দেখেছিলাম যে একটা হয়েছিল, যেটা ভিপি নূরের নেতৃত্বে হয়েছিল, সেটাও কিন্তু একটা হ্যাঁ, কোটা বিরোধী। তার পরবর্তীতে আমরা আরেকটা দেখেছিলাম, ছোট ছোট ছাত্ররা একটা আন্দোলন গড়ে তুলেছিল। তো সেই আন্দোলনগুলা কিন্তু নস্যাৎ করা হয়েছিল যেভাবেই হোক, সে মেরে পিটিয়ে কিংবা হত্যা করে নির্যাতন করে সেই আন্দোলন কিন্তু দমিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে, আর এছাড়াও দীর্ঘ 17 বছর আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন সময় 2014 সালে একটা আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু একদিনে 100-র উপরে লোককে একদম মানে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছিল। এবং পরবর্তীতে আরো অনেকগুলা বিডিআর হত্যাকাণ্ডের সময় একটা বিরাট আন্দোলন হয়েছিল। তারপর 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো আন্দোলনে ফাইনালি আলোর মুখ দেখতে পারেনি। সেই কারণে এই 36 জুলাই আন্দোলনটা আমাদের পক্ষ থেকে একটা বিরাট ধরনের কিন্তু কৌশল অবলম্বন করা হয়েছিল। এবং আমাদের কাছেও কিন্তু অনেক মেসেজ এসেছিল যে তোমরা সরাসরি মাঠে না গিয়ে তোমাদের মানে অপরিচিত যারা আছে, ফেস যাদের অপরিচিত, তাদেরকে সমানে মাঠে পাঠিয়ে দাও। তোমরা পেছন থেকে মানে যতটা পারো নিজেদেরকে ঢেকে এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করো। সেটা কিন্তু আমাদের কাছে এই ধরনের মেসেজ কিন্তু ছিল। তো কাজেই আমার মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই যে যে আমরা যে মানে কৌশল অবলম্বন করেছে আমাদের দলের পক্ষ থেকে, সেটাই কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। আমার মনে হয় যে আমরা এই আন্দোলনকে সফল করবার জন্য, যদিও আপনারা দেখেছেন যে এই জুলাই এই আপনারা আন্দোলনে 36 দিনে থেকেছেন এটা তো আমরা জানতাম বা আমরা জানি যে আপনারা তখনই, আমরা যেহেতু আমরা এটা নিয়ে অনেক, তখন মনে হয় 3টা 4টাও টকশো করা হয়েছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, বাইরে থেকে আমরা মানে বসে বসে টকশো করতাম, তখন কিন্তু আমরা জানতে পারছি যে বিএনপি এটার পিছনে না, আছে। এটা এটা আপনারা জানেন, সচেতন নাগরিক যারা কিংবা পলিটিক্যাল কনসাস যারা কিংবা আপনাদের সাথে আপনাদের মতো জার্নালিস্ট যারা, মানে মোট কথা সচেতন যারা, তারা তো বুঝতেই পেরেছে। কিন্তু এটা তো জানেন যে বাংলাদেশের এখনো অসংখ্য জনগণ আছে, তারা পলিটিক্যালি অতটা সচেতন না। যে কারণেই তো এই ফ্যাসিস্টরা এতটা বছর নানা রকমের কৌশল অপকৌশল অবলম্বন করে তারা কিন্তু জোর করে ক্ষমতায় থাকতে পেরেছে। তো সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওই 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 জনগোষ্ঠীকে সামনে রেখে যে আমরা হয়তো বা দেশে থাকলে ওইভাবে করতে পারতাম, মানে আন্দোলনটা সফল হতো না। আমার মনে হয় যে উনি ওই বিষয়টাই বলতে চেয়েছেন যে আমরা যে ধরনের কৌশলগুলো অবলম্বন করেছি, তো সেটা তো আমাদের সচেতন নাগরিকরা জানে, কিন্তু যারা আবেগী কিংবা যারা পলিটিক্স নিয়ে অত বেশি গভীরে চিন্তা করতে পারেন না কিংবা করেন না, এদের সংখ্যাটাও তো অনেক ব্যাপক। তো উম, তাদেরকে বোঝানোর জন্যই হয়তো বা উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন তো এখানে যে আরেকটা আসলে। কথাও আসে যে ওনারা দুইজনেই বাইরে ছিলেন কিন্তু হঠাৎ করে এসে ওনারা ক্ষমতায় বসে গেলেন, তো মানে রেডিমেড দেখেন, ক্ষমতায় বসে। ওনারা দুজন কিন্তু বাইরে এমনি এমনি যান নাই। ওনাদের কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরই সাথে তো দীর্ঘ বছর রাজনীতি করেছি। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে নেওয়া হয়েছে, তাকে কিন্তু প্রথমেই আপনি জানেন যে 111-এর পরেই তাকে কিন্তু অনেক ধরনের করা হয়েছিল যে আপনি চলে যান, কিছুদিনের জন্য চলে যান, আপনাদের কোনো সমস্যা হবে না, কিছু করা হবে না। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আপোষ করেন না, তিনি কিন্তু বলেছেন না, কেন যাব,
আমি তো কোনো অন্যায় করি না, অপরাধ করি না, আমি কেন যাবো? সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, এবং তার নিরপরাধ ভাই, যে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, আর আরাফাত রহমান কোকো ভাইকেও গ্রেপ্তার করা হলো, তারও নির্যাতন করা হলো। কাজেই তার পরবর্তীতে তারপরেও কিন্তু অনেক চেয়েছে যে উনি চলে যান, উনি কিন্তু কোনো রকমের আপোষ করেননি। যেই কারণেই এমন নির্যাতন করা হয়েছে যে শেষে যে উনি সে লন্ডনে গেলেন, তখন আমার খুবই সৌভাগ্য হয়েছিল। এটা সৌভাগ্য বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন। আমার ওই ওই চেহারা আমি মাননীয় প্রধানমন্ত্রী আর কোনোদিন মানে দেখতে হবে, এটা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করি নাই। ওনাকে যেদিন এয়ারপোর্টে নেওয়া হলো, মানে উনি লন্ডন যাচ্ছেন, সেদিন একদম গুটি কয়েক, মানে ধরেন আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ 25 জন নেতাকর্মী ছিল। তো তার মধ্যে আমি অন্যতম ছিলাম। তা আমার মনে আছে যে সোফার মধ্যে উনি শুয়েছিলেন। একদম ওনার গায়ে মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড় ছিল, এবং একেবারেই ছোট্ট, মানে উনি এখন যেটা আছে তার 1/4 ভাগ এরকম একটা সোফার মধ্যে উনি শুয়েছিলেন। তা আমাকে ডেকে নিয়ে ডেকে উনি বললেন যে আমি আমিও যাচ্ছি, না যে উপায় নেই, বাঁচতে বাঁচতে হলে আমাকে তো উন্নত চিকিৎসা করে নিতে হবে, না হলে তো আমাকে তোমাকে জীবিত অবস্থায় তুমি পাবে না। তা আমি যাচ্ছি, আমার ছোট ভাইও ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, আম্মা রেগে গেলেন। এখন তোমরাই আম্মার সন্তান, তোমরা কিন্তু সার্বক্ষণিক আম্মার সাথে থাকো। তো আমি কিন্তু সেটা একটা পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছিলাম। কোনোদিনই ম্যাডামের যত প্রতিকূলতা এসছে, ম্যাডামের পাশ থেকে আমি কিন্তু সরি নাই। এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমার প্রতি যে নির্দেশ, সেটা আমি পালন করেছি। তা আমি যেটা বলতে চাই, তো উনি কিন্তু এমনি এমনি যান নাই, উনি কিন্তু চরম স্ট্রাগল করে একদম জীবন আমি মৃত্যুর আপনার কাছে, সন্ধিক্ষণে উনি হ্যাঁ, বিদেশে গিয়েছেন। আরেকটা হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার অবস্থা তারটা তো সবাই জানেন। তিনি মানে দীর্ঘদিন যাবৎ বিএনপির মুখপাত্র হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন, এবং তাকে যখন গুম করা হলো, তো এবং গুম করে তাকে কিন্তু এই যে ইন্ডিয়ায় ফেলে রাখা হলো, সেটাও তো মানে তাকেও তো জীবন মৃত্যু মুখোমুখি হয়েই, তাই সে যে জীবিত ফিরে আসবে। ইলিয়াস আলী ভাইকে আমরা ফেরত পাই নাই। আমি তো প্রথম যখন তাকে গুম করা হলো, আমি ভেবেছি তাকেও আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ পাক রাখে, আল্লাহ মারেকে, তাকে আল্লাহ রেখেছেন, তিনি আবার এসেছেন। তা কাজেই তাদের যে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা আমি মনে করি বাংলাদেশের কোনো নাগরিকের চাইতেই কম না। আমরা যারা এখানে অবস্থান করেছিলাম তাদের অনেকের চাইতে অনেক বেশি, কারণ তারা ও চরম নির্যাতনের মুখোমুখি হয়ে তারা কিন্তু বিদেশে থাকতে হয়েছে। কাজেই সেটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই, তাদের এই স্যাক্রিফাইস। এবং পরবর্তীতে তারা সুস্থ হওয়ার সাথে সাথেই কিন্তু দলের হাল ধরেছেন, দলের জন্য কাজ করেছেন। ওই প্রতিকূলতা, চরম প্রতিকূলতা, এবং আপনি জানেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু একটা স্টেটমেন্ট এসেছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন, কিন্তু তারপরও সেখানে তাকে ওয়াজ করবার জন্য কিংবা তার জীবন নাশের জন্য সেখানেও কিন্তু এখান থেকে একটা বিরাট টিম কিন্তু সেখানে রাখা হয়েছিল, যে কোনো মুহূর্তে যে কোনো সুযোগে তাকে ওখানে মানে শেষ করে দেবার জন্য। কাজেই এরকম একটা অবস্থায় থেকেও কিন্তু সে এই দেশের জন্য প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, কখনো কখনো দেখা গিয়েছে দিনে 24 ঘন্টা উনি না ঘুমিয়ে 24 ঘন্টায় কিন্তু হয় আজকে বিএনপির সেন্ট্রাল নেতাদের সাথে, অথবা কোনো ইউনিয়ন পরিষদের কোনো নেতা কর্মীদের সাথে তিনি এইভাবে তার তিনি যোগাযোগ কর্মকাণ্ড রেখেছেন এবং পরিচালনা করে আন্দোলনে যাচ্ছিলেন। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন বা আন্দোলনের হ্যাঁ, নির্দেশনাগুলো। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তিনি আন্দোলন। আর বিশেষ করে আপনি জানেন 2018 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, তারপরে তো একেবারে পুরোপুরি দায়িত্বটা তাকে বিএনপিকে, এবং বিএনপিকে জাগিয়ে রাখা, বিএনপি নেতা কর্মীদের সবসময় সাহস দেওয়া, এবং গোপনে গোপনে প্রত্যেকটা নেতা কর্মী যে যেখানে নির্যাতিত হয়েছে তাকেই কিন্তু নানাভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে, তারপরে আইনগত সাপোর্ট দেওয়া হয়েছে, মেডিকেল সাপোর্ট দেওয়া হয়েছে। এগুলা কিন্তু আমরা জানি নীরবে নির্ভীকতে যে কিভাবে আজকে যে অসংখ্য বিএনপি ধন্যবাদ এমনি হালিমা। এমনি করেই তো 2/3 মেজরিটি পায় না, এর জন্য বিরাট কাজ করতে হয়েছে। এটাই আমি বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, মূলত আসলে উনি এই বিষয়গুলোকে মাথায় রেখেই হয়তো এই ধরনের